আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েল থেকে মুক্তির পর ভোরে দেশে ফিরছেন শহীদুল আলম। এরদোয়ানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। পরোয়ানা জারি হওয়া সেনা সদস্যদের বিচার করতে হবে বললেন নাহিদ ইসলাম। ধানের শীষ নিয়ে টানাটানি কেন, নাসিরুদ্দিন পাটোয়ারিকে মির্জা ফখরুলের প্রশ্ন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হচ্ছে না, অভিযোগ মিয়া গোলাম পরোয়ারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলম। প্রধান উপদেষ্টার কার্যালয় শুক্রবার সন্ধ্যায় এক বার্তায় জানিয়েছে, শহীদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছানোর পর বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। ইস্তাম্বুলে বাংলাদেশের পতাকা হাতে শহীদুল আলমের ছবি ও ভিডিও প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তাকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন। গত বুধবার গাজাগামী নৌবহর ফ্রিডম ফ্লোটিলার জাহাজগুলো দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। ওই বহরে কনসান্স নামের একটি জাহাজে ছিলেন শহীদুল আলম। তাকে সহ জাহাজগুলোতে থাকা অধিকার কর্মী ও সাংবাদিকদের আটক করে নিয়ে যাওয়া হয় ইসরায়েলের কারাগারে। এরপর শহীদুল আলমকে মুক্ত করতে জর্ডান, মিশর ও তুরস্কে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যোগাযোগ শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ভিত্তিতে তুরস্ক সরকারের সহযোগিতায় এই বাংলাদেশি আলোকচিত্রীকে মুক্ত করা সম্ভব হয়। এদিকে মুক্তি পেয়ে শহীদুল আলম দাবি করেছেন, এখনই দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হবে। শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে শহীদুল আলম লেখেন, ধন্যবাদ ডক্টর ইউনুস এবং জাতিসংঘ সাধারণ পরিষদে আপনার বার্তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তিনি আরও লেখেন, এখনই দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হবে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এদিকে মুক্তি পাওয়ার পর আগামীকাল শনিবার ভোরে ঢাকায় পৌঁছাবেন শহীদুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শহীদুল আলমকে বহনকারী বিমানটি শনিবার ভোর 4:55 ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা, বিশেষত তরুণ অফিসার ও সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দেশ গঠন, সংস্কার ও আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু এই পথ চলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়। বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল উল্লেখ করে নাহিদ লেখেন, এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছিল। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, বিশেষত যারা র্যাব ও ডিজিএফআই এর দায়িত্বে ছিলেন, তারা গুম, খুন, ক্রসফায়ার সহ নানা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময় নিরস্ত্র জনগণের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই ভয়াবহ বাস্তবতার পেছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি। গণ অভ্যুত্থানের পর আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে, প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কমুক্ত করা, পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা। তাহলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ও প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন সম্ভব হবে। সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেই হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। পোস্টে তিনি লিখেছেন, আমরা আশা করি সেনা নেতৃত্ব এ বিষয়ে সরকার ও ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রশ্ন। আমরা চাই না বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই মুখোমুখি অবস্থানে থাকুক। দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো চায় সংঘাত ঘটুক, যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয়। আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না, তেমনি সেনাবাহিনী সহ অন্য কোনো
কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপও সম্পূর্ণভাবে বন্ধ দেখতে চাই। দেশপ্রেম, সততা ও যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত। নাহিদ ইসলাম পোস্টের শেষ অংশে লিখেছেন, আমরা 5 আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থিতিশীলতা বজায় রেখেই আমরা সংস্কার, বিচার ও নির্বাচনের পথে এগোচ্ছি। আমাদের সব প্রত্যাশা এখনো পূরণ হয়নি, কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি ঘটছে। এখন আমাদের লক্ষ্য ন্যায় বিচার অর্জন করা এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম ও অর্থনৈতিক সংস্কার সাধন করা। এনসিপিকে শাপলা মার্কা না দিলে ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, ভাই, আমরা তো তোমাদের প্রতীকে কোনো বাধা দেইনি। কোন প্রতীক তোমাদের দেয়া হবে সেটি নির্বাচন কমিশনের বিষয়। তাহলে ধানের শীষ নিয়ে এই অযথা টানাটানি কেন? শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন, ধানের শীষ অপ্রতিরোধ্য হিসেবে মানুষের সমর্থন পাচ্ছে এবং সারা দেশে এর স্লোগান উঠছে। তিনি বলেন, এ প্রতীককে থামানোর অপচেষ্টা চলছে। যদি ধানের শীষ বিজয়ী হয় তাহলে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা পালিয়ে যেতে বাধ্য হবে। তিনি বলেন, আমরা যতই সংস্কার করি বা বুদ্ধিজীবীরা মিলে নতুন কৌশল খুঁজি, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার পুনরায় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব হবে না। গতকাল বৃহস্পতিবার শাপলা প্রতীক ইস্যুতে সিইসি এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে 2.5 ঘণ্টাব্যাপী বৈঠক করেন এনসিপি নেতারা। বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের সামনে এখন 2টি পথ খোলা। 1, আমাদের শাপলা প্রতীক দিতে হবে, নতুবা প্রতীকের তালিকা থেকে ধানের শীষ ও সোনালী আঁশ বাদ দিতে হবে। তিনি আরও বলেন, শাপলা প্রতীক নিয়ে কমিশনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে এটি পাবো। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আইনি বাধা দেখা যায়নি। নির্বাচনের আগে কোথাও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার তিনি এ মন্তব্য করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগে কোথাও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হচ্ছে না। পুলিশ থেকে শুরু করে আমলা পর্যন্ত অনেককেই দেখা যাচ্ছে বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এগুলো পরিহার করে নির্বাচনের মাঠকে সমান ও সমতল করতে হবে। মিয়া গোলাম পরোয়ার বলেন, পিআর পদ্ধতি নতুন হতে পারে, কিন্তু সারা বিশ্বে এই পদ্ধতিটি জনপ্রিয়। আমরা সরকার ও ঐক্যমত্য কমিশনের কাছে বলতে চাই, আপনারা পিআর পদ্ধতির পক্ষে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করুন। তিনি বলেন, ফ্যাসিস্টের দোসর ম্যানন ইনু 17 বছর ধরে শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়ে গিয়েছিল। তারা প্রোটেকশন না দিলে শেখ হাসিনা এতদিন টিকতে পারত না। এই অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক বিচার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগেই হয় তা নিশ্চিত করতে হবে। কারো হস্তক্ষেপে যদি এই খুনিরা বেঁচে যায় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না। লেভেল প্লেইং ফিল্ড, পিআর পদ্ধতি, অপরাধীদের বিচার নিশ্চিত করতে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অনুরোধ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। প্রিয় দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।